ওকে, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব পর্যায় সারণী মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মাবলী। এই পর্যায়বৃত্ত ধর্মাবলী আমাদের জানতে হবে সেগুলো কি কি: পরমাণুর আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, গলনাঙ্ক, স্থূলাঙ্ক, সক্রিয়তা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম এবং যোজনী। অর্থাৎ এই যে পর্যায়বৃত্ত ধর্মাবলী, কেন পর্যায়বৃত্ত বা পর্যায়বৃত্ততা বিষয়টা কি? আসলে বলা হচ্ছে মৌলসমূহের যে সকল ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ এই ধর্মগুলো কি পর্যায়ক্রমে ফিরে আসে, পুনরায় ফিরে আসে, সেই ধর্মগুলোকে আমরা বলি পর্যায়বৃত্ত ধর্ম বা পর্যায়বৃত্ততা। অর্থাৎ ধর্মগুলো মৌলসমূহে বারবার ফিরে আসে। স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার, মিউট হচ্ছে না নিজে থেকে। মিউট অল অপশনে ক্লিক করেন। দিলাম। এখন দেখো এই পরমাণুর আকার বা ব্যাসার্ধ এটা কি তোমরা জানো? পরমাণুর আকার বা ব্যাসার্ধ হচ্ছে, আকার হচ্ছে একটা পরমাণুর কতটুকু বড়, মানে তার আকারে কতটুকু বড়, আর ব্যাসার্ধ হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন থাকে সেই কক্ষপথ পর্যন্ত দূরত্বকে ওই পরমাণুর ব্যাসার্ধ বলে। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াস থেকে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন থাকে সেই কক্ষপথ পর্যন্ত দূরত্বকে পরমাণুর ব্যাসার্ধ বলে। এখন এই পরমাণুর আকার বা ব্যাসার্ধ পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হয়? বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়? আমরা জানি পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় আর উপর থেকে নিচে গেলে বড় হয়। পিছনে কারণ কি? পরমাণুর আকার, তুমি মনে করো এটা প্রথম মৌল, এরপরে আস্তে 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 ছোট হচ্ছে, ঠিক আছে, আর উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে উপর থেকে নিচে গেলে এক একটা করে শেল বাড়ে। যেমন হাইড্রোজেনের একটা শেল, এর নিচে ঠিক লিথিয়ামের দুইটা শেল, লিথিয়ামের নিচে ঠিক সোডিয়ামের তিনটা শেল, সোডিয়ামের তিনটা শেল, তারপরে দেখো ওর নিচে পটাশিয়ামের চারটা শেল। তো সুতরাং এই যে শেল সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে পরমাণুর আকার বড় হচ্ছে। কি হচ্ছে, উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয়, কিন্তু বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয়। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে বাম থেকে ডানে গেলে কোনো একটা নির্দিষ্ট স্তরে কোনো শেল বাড়ে না, কিন্তু ওই স্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হতে থাকে। যেমন দেখো আমরা যদি সোডিয়ামের তৃতীয় নম্বর পর্যায়ের মৌলগুলো, সোডিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। সোডিয়ামের লাস্ট শেলে একটা, তারপরে ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে দুইটা ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে তিনটা ইলেকট্রন, সিলিকনের লাস্ট শেলে চারটা ইলেকট্রন। অর্থাৎ পর্যায় সারণীর কোন একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে কোন একটা নির্দিষ্ট শেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যেমন এটা হলো থার্ড শেল এলিমেন্ট, এবং তৃতীয় শেলে কি হয়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যেমন সোডিয়ামের 11টা ইলেকট্রন 11টা প্রোটন, ওর 12টা ইলেকট্রন 12টা প্রোটন, 13টা ইলেকট্রন 13টা প্রোটন, 14টা ইলেকট্রন 14টা প্রোটন। সুতরাং নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং লাস্ট শেল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আকর্ষণ বৃদ্ধি হওয়ার কারণে আকারটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে পরমাণুর বাম থেকে ডানে গেলে আকার সংকুচিত হয় বা ছোট হয়, এবং উপর থেকে নিচে গেলে আকার বড় হয়, কারণ একটা করে স্তর বৃদ্ধি পায়। তো সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি যে আকারের ঊর্ধ্বক্রমণের সাথে সাজালে, এই নিম্নক্রমণের সাথে সাজালে আমরা এটা পাবো। অর্থাৎ সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম ছোট, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম ছোট, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন ছোট। আমি যদি বলি বোরনের কি অবস্থা হবে? বোরন কোথায় আছে? বোরন আছে আরো ছোট, কেন? বোরনের শেল দুইটা এবং বোরন হচ্ছে 5 ইলেকট্রন, 2 এবং 3, তার মানে বোরন আরো ছোট, বোরন আরো ছোট, ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি পটাশিয়াম, পটাশিয়াম এই মৌলগুলোর মধ্যে কোথায় যাবে? পটাশিয়াম যেহেতু তোমার হচ্ছে, তোমার পটাশিয়ামের মৌলটা হচ্ছে যেহেতু চারটা শেল, 19 ইলেকট্রন, ইলেকট্রন বিন্যাস করলে দেখবে 4s1, অর্থাৎ লাস্ট শেল চারটা, চার নম্বর কক্ষপথ আছে। সুতরাং পটাশিয়াম আবার বড় হবে, পটাশিয়াম ইজ গ্রেটার দেন সোডিয়াম, ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, এইভাবে। অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে উদ্দীপকের মৌলগুলোকে আকারের ঊর্ধ্বক্রমণে সাজাও এবং কারণ ব্যাখ্যা করো। বা তোমার আয়নের হিসেবে যেমন পটাশিয়াম এবং কোনটা বড় এবং ছোট? পটাশিয়াম প্লাসটা ছোট হয়ে যাবে, কেন? তোমার পটাশিয়াম প্লাস যখন হবে ইলেকট্রন একটা ত্যাগ করবে এবং লাস্ট শেল বিলুপ্ত হবে, অর্থাৎ একটা শেল বিলুপ্ত হওয়ার কারণে পটাশিয়াম প্লাস পটাশিয়াম অপেক্ষা ছোট হয়ে যাবে।
তাহলে পটাশিয়াম প্লাস কিন্তু আর্গনের সমান অর্জন করছি। আর্গন ও পটাশিয়ামের এখন একই ইলেকট্রন আছে, 18টা 18টা। তাহলে কি পটাশিয়াম আর আর্গনের সাইজ সেম হবে? সেম হবে না। কার আকার খালি বড় হবে? আর্গনের আকারই বড় হবে। কেন? না, আর্গনের প্রোটন রয়েছে 18টা, কিন্তু পটাশিয়ামের প্রোটন রয়েছে 19টা। তাই পটাশিয়ামের আকর্ষণ ক্ষমতা বেশি, কিন্তু আর্গনের আকর্ষণ ক্ষমতাকে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা একটু কম। যার কারণে তোমার পটাশিয়ামের অপেক্ষা আর্গনের সাইজ বড় হবে, অর্থাৎ পটাশিয়াম প্লাস অপেক্ষা আর্গনের সাইজ বড় হবে। পটাশিয়াম প্লাস অপেক্ষা আর্গনের সাইজ বড় হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। যে আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস করে বা আয়নগুলো তাদের অবস্থান নির্ণয় করে তারপরে কিন্তু তোমার আকারের ব্যাখ্যা করতে হয়। যখন কোনো উদ্দীপকের মৌল থাকবে, উদ্দীপকের মৌলগুলোকে আগে তুমি কি করবে? ইলেকট্রন বিন্যাস করে অবস্থান নির্ণয় করবা। তাহলে তুমি বলতে পারবা ও এই গ্রুপে ওই গ্রুপে থার্ড শেল এলিমেন্ট কয়টা আছে, সেকেন্ড শেল এলিমেন্ট কয়টা আছে, ফোর্থ শেল এলিমেন্ট কয়টা আছে। এগুলো দেখেই না তুমি বলতে পারবা যে কে কোন কোথায় অবস্থিত এবং কার আকার ছোট কার আকার বড়। তো সুতরাং তাহলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ কি আমরা জানলাম, এবং পরমাণুতে বা পরমাণুতে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় সেটাও আমরা জানলাম। আমরা জানলাম বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় এবং উপর থেকে নিচে গেলে আকার বড় হয়। উপর থেকে নিচে গেলে আকার কেন বড় হয়? কারণ এক একটু করে স্তর বাড়ে বা শেল বাড়ে, যার কারণে আকার বড় হচ্ছে। আর বাম থেকে ডানে গেলে আকার ছোট হচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং একই শেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আকর্ষণ বৃদ্ধি হওয়ার কারণে আকর্ষণ জনিত কারণে আকার সংকুচিত হয়ে যাচ্ছে, এজন্য আকার ছোট হয়ে যাচ্ছে। ওকে বয়স, এটা আমরা গেল। এরপরে দেখো আয়নীকরণ শক্তি, 1 নম্বর গেল। এরপরে দেখো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি কাকে বলে? আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণু কক্ষপথ 1 মোল পরমাণু থেকে 1 মোল পরমাণুর বহিস্থ কক্ষপথ থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আবার বলতেছি শোনো, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল পরমাণুর বহিস্থ কক্ষপথ থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। যেমন দেখো 1 মোল সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে 1 মোল সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে, এর জন্য ডেল্টা এস এর ভ্যালু হচ্ছে প্লাস 494 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোল সোডিয়ামের বহিস্থ কক্ষপথ থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করা হয়েছে, তার জন্য আমার 494 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়েছে। তো সুতরাং এই যে 494 কিলোজুল পার মোল শক্তির যে প্রয়োজন হয়েছে, এটা তোমার হচ্ছে কিভাবে হলো? অর্থাৎ সোডিয়ামের লাস্টের শেলের যে ইলেকট্রন, এই ইলেকট্রন তোমার হচ্ছে সরাইতে 1 মোল ইলেকট্রন সরাইতে 494 কিলোজুল শক্তির প্রয়োজন হয়েছে। সুতরাং সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির ভ্যালু হচ্ছে 494 কিলোজুল পার মোল। ওকে, এখন দেখো পটাশ সারণীতে আয়নীকরণ শক্তি কিভাবে ভ্যারি করে। বাম থেকে ডানে গেলে কি হয় আর উপর থেকে নিচে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি আকারের উল্টা বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস। অর্থাৎ বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। আয়নীকরণ শক্তি আরেক নাম হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা বলা হয়। আয়নীকরণ বিভব কি? আয়নীকরণ বিভব আয়নীকরণ শক্তি একই কথা, ঠিক আছে, একই জিনিস। তো সুতরাং 1 মোল সোডিয়াম থেকে যেমন 1 মোল ইলেকট্রন সরাতে 494 কিলোজুল শক্তির প্রয়োজন হচ্ছে এবং এখানে শক্তির প্রয়োজন হয়, এবং বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। কেন বাড়ে? কেননা দেখো বাম থেকে ডানে গেলে এটা মনে করো প্রথম আকার, দ্বিতীয় আকার, তৃতীয় আকার, এভাবে আস্তে আস্তে কি হচ্ছে? ছোট হচ্ছে। কিন্তু উপর থেকে নিচে গেলে আকার আস্তে আস্তে কি হয়? বড় হচ্ছে। তো সুতরাং এখন এখান থেকে নিউক্লিয়াসের কক্ষপথ, নিউক্লিয়াস থেকে লাস্টের কক্ষপথের দূরত্ব আর এখান থেকে লাস্টের কক্ষপথের দূরত্ব বেশি, সুতরাং আর দূরত্ব কম। সুতরাং তোমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব যত বেশি হবে, নিউক্লিয়াসের সাথে সেই ইলেকট্রনের আকর্ষণ তত কম হবে। আবার বলি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, লাস্টের ইলেকট্রনের দূরত্ব যত বেশি হবে, সেই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ তত কমে যাবে, যার কারণে সেই ইলেকট্রনটা সরানো সহজ হবে। অর্থাৎ অল্প শক্তি দিলেই সেই ইলেকট্রনটা সরে যাচ্ছে। কিন্তু নিউক্লিয়াস থেকে যার ইলেকট্রনের দূরত্ব কম, সেখানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ শক্তি বেশি। আকর্ষণ শক্তি বেশি হওয়ার কারণে সেখান থেকে ইলেকট্রন সরানো
কঠিন কঠিন হবে, অর্থাৎ ইলেকট্রন সরাতে বেশি শক্তির প্রয়োজন হবে, সেই জন্য বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। কেন? আকার ফ্যাক্টর, সাইজ ফ্যাক্টর। অর্থাৎ আকার যত বড় হবে ইলেকট্রন সরানো তত সহজ হবে। কেন? ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি তত কমে যাবে, যার কারণে ইলেকট্রন সরানো সহজ হবে। তাই আয়নীকরণ শক্তি উপর থেকে নিচে গেলে কমে যাবে এবং বাম থেকে ডানে গেলে বেড়ে যাবে। এর পিছনে কারণ হচ্ছে আকার ছোট হয়ে যাচ্ছে, আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, সরানো কঠিন হয়ে পড়ছে। অর্থাৎ পর্যায়সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমরা একটু দেখি। দেখো ব্যতিক্রম যেমন বেরিলিয়াম বোরন, বেরিলিয়াম বোরন, বেরিলিয়াম বামে, বোরন ডানে। অর্থাৎ বোরনের বেশি হওয়ার কথা কিন্তু বেরিলিয়ামের বেশি। আবার দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন বামে, অক্সিজেন ডানে। অক্সিজেনের বেশি হওয়ার কথা কিন্তু নাইট্রোজেনের বেশি। আবার ঠিক এদের নিচে নিচের মৌল ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, নাইট্রোজেনের নিচে তোমার হচ্ছে ফসফরাস গ্রেটার দেন সালফার। অর্থাৎ এরা এই চারটা ব্যতিক্রম আয়নীকরণ শক্তি প্রদর্শন করে। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p3। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p4। কোনটি অর্ধপূর্ণ? কোনটি অর্ধপূর্ণ? দেখো নাইট্রোজেনের 2p অরবিটালটি অর্ধপূর্ণ মানে 2p সাবশেল বা উপস্তরটি অর্ধপূর্ণ অবস্থায় আছে, আর অক্সিজেনের 2p সাবশেল মানে উপস্তরটি অর্ধপূর্ণ নেই, পূর্ণও নেই। সেজন্য এটা বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, আর এটা কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? অর্থাৎ যেটা বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস তার ইলেকট্রন সরানো একটু কঠিন, অর্থাৎ বেশি শক্তির প্রয়োজন হয়। আর যেটা কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস তার ইলেকট্রন সরানো একটু সহজ হয়, যার কারণে প্রথম আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের বেশি হয়ে যায়, অক্সিজেনের কমে যায়। ঠিক সবগুলোরই একই কাজ, অর্থাৎ সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস এবং কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এর কারণে এই জিনিসটা ঘটে থাকে। অর্থাৎ বেরিলিয়ামের থেকে বোরনের থেকে বেরিলিয়ামের বেশি, অ্যালুমিনিয়াম থেকে ম্যাগনেসিয়ামের বেশি, অক্সিজেন থেকে নাইট্রোজেনের বেশি, সালফার থেকে ফসফরাসের বেশি। এর পিছনে কারণ হচ্ছে সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আর কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। যত বেশি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হবে তার ইলেকট্রন সরানো একটু কঠিন হবে, অর্থাৎ আয়নীকরণ শক্তি বেড়ে যাবে। আর যেটা কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হবে তার আয়নীকরণ শক্তি কমে যাবে। এটাই হলো মেইন কারণ। অর্থাৎ ব্যতিক্রম গুলো আমরা শিখলাম, খাতায় লিখে রাখো, নয়তো পরে পাবা না, বইতে নাই এত বেশি, কিন্তু অবজেক্টিভে তোমাদের সবসময় কিছুটা হলো থাকে। এবং এটা ইন্টারমিডিয়েট গুলো আরো বেশি করে শিখবা, এখানে কিছু শিখে রাখলা, জাস্ট মনে রাখো। জাস্ট তোমাদের এটা মনে রাখলে আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এটা হলো মেইন। এবং কেন বাড়ে কেন কমে এটা আমরা এক্সপ্লেইন করে ফেলেছি। এবং এই চারটা যে তোমার এখানে ব্যতিক্রম সেটাও আমরা বলেছি। অধিক সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হওয়ার কারণে এই ব্যতিক্রমটা তৈরি হয়েছে। আর এটা আমরা মনে রাখবো সব। এরপরে দেখো ইলেকট্রন আসক্তি, 3 নম্বর পয়েন্ট। 2 নম্বর শেষ, 3 নম্বর পয়েন্ট ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কাকে বলে? আবার একই, অর্থাৎ আয়নীকরণ শক্তির উল্টাটা। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরমাণুর বহিস্থ কক্ষপথে অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রন নিয়ে এসে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, অর্থাৎ এখানে শক্তি নির্গত হয়। যেমন দেখো ইএ অর্থাৎ ইলেকট্রন আসক্তি, ক্লোরিন প্লাস ইলেকট্রন, এক মোল ইলেকট্রন, ক্লোরিন মাইনাস, ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে তোমার -347 কিলোজুল পার মোল। অর্থাৎ এক মোল ক্লোরিনের বহিস্থ কক্ষপথে এক মোল ইলেকট্রন নিয়ে এসে এক মোল ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত করতে 347 কিলোজুল শক্তি নির্গত হবে। অর্থাৎ এখানে শক্তিটা নির্গত হয়, আর আয়নীকরণ শক্তিতে ইলেকট্রন শক্তি মানে শক্তির প্রয়োজন হয়, কিন্তু এখানে শক্তি নির্গত হয়। অর্থাৎ আরেকবার সংজ্ঞাটা বলি, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল পরমাণুর বহিস্থ কক্ষপথে অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রন নিয়ে এসে
কি করতে হবে, ঋণাত্মক আয়নে পরিণত করতে হবে। ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। গ্যাসীয় অবস্থায় 1 মোল মৌলের বহিস্থ কক্ষপথে অসীম দূরত্ব থেকে 1 মোল ইলেকট্রন নিয়ে এসে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তিও একই রকম, মানে তোমার 3টা প্যারামিটার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, 3টাই বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এখন দেখো ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে কি হয়, বাড়ে, এবং উপর থেকে নিচে গেলে কমে। এটাও একই বৈশিষ্ট্য প্রদর্শন করতেছে, তবে এর ক্ষেত্রে একটাই ব্যতিক্রম, ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, একটাই ব্যতিক্রম। ফ্লোরিনের সবথেকে বেশি ইলেকট্রন আসক্তি হওয়ার কথা, কিন্তু ক্লোরিনের বেশি। এর পিছনে কারণ হচ্ছে ক্লোরিনের আকার ছোট, ক্লোরিনের আকার ছোট, তাই এটা শুধু লিখে রাখো, আগত ইলেকট্রনকে বিকর্ষণ করে। ফ্লোরিনের আকার ছোট, তাই আগত ইলেকট্রনকে বিকর্ষণ করে। অর্থাৎ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সহজেই, কিন্তু ফ্লোরিন একটা ইলেকট্রনকে সহজে গ্রহণ করতে পারে না। কেন? ফ্লোরিনের আকার ছোট। এবং তোমরা জানো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হলো 17তম গ্রুপে অবস্থিত, যেখানে সর্বশেষ কক্ষপথে 7টি করে ইলেকট্রন রয়েছে। এই 7টি করে ইলেকট্রন থাকার কারণে ফ্লোরিনের আকার ছোট এবং সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। তাই আগত ইলেকট্রনকে সে তাকে জায়গা দিতে হয় বা তাকে বিকর্ষণ করে, যার কারণে আগত ইলেকট্রনকে বিকর্ষণ করার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কমে যায়। এবং ক্লোরিন ইলেকট্রন আসক্তি মানে ক্লোরিনের সাইজ সুইটেবল হওয়ার কারণে ক্লোরিন সহজে ইলেকট্রন গ্রহণ করে এই যে তোমার নেগেটিভ চার্জে পরিণত হয়। এই জন্য এটা একটা ব্যতিক্রম, কিন্তু ক্লোরিনের বেশি হওয়ার কথা ছিল। কিন্তু কেন? বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, অর্থাৎ ক্লোরিন সবার ডানে এবং সবার উপরে, সুতরাং ক্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ক্লোরিনের বেশি। একটাই ব্যতিক্রম, এদের কোনো ব্যতিক্রম একটাই। আর তড়িৎ ঋণাত্মকতার কোনো ব্যতিক্রম নেই। এখন বিষয় হচ্ছে আয়নীকরণ শক্তি বাম থেকে যেমন ডানে গেলে বাড়ে, তেমনি ইলেকট্রন আসক্তি বাড়তেছে। কেন বাড়তেছে? ওই একই কজ। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার ছোট হইলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কমে যায়, তাই আগত ইলেকট্রনের সাথেও নিউক্লিয়াসের দূরত্ব কম, তাই সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এবং সহজে ইলেকট্রন গ্রহণ করতে করলে নিউক্লিয়াস এবং আগত ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তি বেশি হয়, অর্থাৎ বন্ধন শক্তি বেশি হয়, যার কারণে বেশি পরিমাণ শক্তি নির্গত করে। আর উপর থেকে নিচে গেলে আকার বড় হওয়ার কারণে কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে আগত ইলেকট্রনের দূরত্ব বেশি হচ্ছে, তাই নিউক্লিয়াসের সাথে আগত ইলেকট্রনের বন্ধন শক্তি বেশি হচ্ছে না, দুর্বল হচ্ছে, যার কারণে তোমার ইলেকট্রন আসক্তি অর্থাৎ নির্গত শক্তির পরিমাণ কম হচ্ছে, যার কারণে ইলেকট্রন আসক্তি নিচের দিকে কমে যাচ্ছে। ওকে, তাহলে এটারও ফ্যাক্ট কি? আকার, অর্থাৎ আকারটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রন আসক্তি বেড়ে যায়, আর উপর থেকে নিচে গেলে আকার বড় হচ্ছে, কারণ ইলেকট্রন আসক্তি কমে যাচ্ছে। তো এই গেল ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটির ঘটনা কমপ্লিট। এখন আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার সমযোজী বন্ধনে আবদ্ধ দুটা ভিন্ন পরমাণুর মধ্যে কোন পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। অর্থাৎ তোমাদের সমযোজী বন্ধন আমি ক্লাস নিয়েছি, তোমাদের ভিডিও ক্লাস করে দিয়েছি, সেখানে তোমরা শিখেছো যে সমযোজী বন্ধন তৈরি হয় দুটা পরমাণু অর্ধাত্মক পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। অর্থাৎ এই ইলেকট্রন শেয়ার করে, একজন একটা ইলেকট্রন শেয়ার করে, আরেকজন আরেকটা ইলেকট্রন শেয়ার করে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে যদি কেউ রাখে, তাহলে সেটাই হবে তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এই শেয়ারকৃত ইলেকট্রন কেউ যদি নিজের দিকে আকর্ষণ করে ক্ষমতাকে, সেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। অর্থাৎ আবার বলি, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো ভিন্ন পরমাণুর মধ্যে কোন একটি পরমাণু কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে রাখার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে? যেমন HF, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে, ফ্লোরিন একটা ইলেকট্রন দিচ্ছে। হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, ফ্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে, করে এই বন্ধনটা, HF বন্ধনটা তৈরি হয়েছে। এদের মধ্যে এখন দুটি ইলেকট্রনই দুটো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারবে। এখন এই শেয়ারকৃত ইলেকট্রন ফ্লোরিন অধিক জোরে নিজের দিকে আকর্ষণ করে রাখে, যার কারণে ফ্লোরিন হয়ে যায় আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন হয়ে যায় আংশিক ধনাত্মক, অর্থাৎ পোলারিটি সৃষ্টি হয়, দ্বিমেরু সৃষ্টি হয়। দ্বিমেরু মানে কি? তোমার
একটা নেগেটিভ পোল আর একটা পজিটিভ পোল, অর্থাৎ একটা ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এই দ্বিমেরু সৃষ্টিকারী যৌগগুলোকে বলে পোলার যৌগ। অর্থাৎ এই যে তোমার তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য তৈরি হচ্ছে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে তড়িৎ-ঋণাত্মকতা বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটির একই কাহিনী, অর্থাৎ বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, উপর থেকে নিচে গেলে কমে, বাম থেকে ডানে গেলে বাড়ে। এটা স্যার স্যার তাহলে পানি কি পোলার যৌগ? পানি একটি পোলার যৌগ, হ্যাঁ, এটাও আমরা চ্যাপ্টার 5 এ পড়েছি। পানি একটি পোলার যৌগ। পোলার যৌগ কেন? পানিতেও অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কম, তাই শেয়ারকৃত ইলেকট্রনগুলো অক্সিজেন নিজের দিকে টেনে রাখে আর হাইড্রোজেন থেকে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, ফলে হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয়, অক্সিজেন আংশিক ঋণাত্মক হয়, যার কারণে দ্বিমেরু সৃষ্টি হয়। এই জন্য দ্বিমেরু সৃষ্টিকারী যৌগগুলো পোলার যৌগ বলে, অর্থাৎ পানি একটি পোলার যৌগ, এইচএফ একটি পোলার যৌগ। এবং ক্লোরিনকে সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয়। ক্লোরিনকে সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয় কেন? ক্লোরিনকে সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল বলা হয় কেন? এর পিছনে কারণ কি? কারণ আমরা জানি তড়িৎ-ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে এবং উপর থেকে নিচে গেলে কমে। যেহেতু তড়িৎ-ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়তেছে, আর সর্বডানের মৌল হচ্ছে ফ্লোরিন, আর সর্বডান এবং সর্ব উপরের মৌল, সর্বডান এবং সবার উপরের মৌল হচ্ছে ফ্লোরিন। তো সুতরাং ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা সবথেকে বেশি হবে এবং অন্যান্য মৌলের তড়িৎ-ঋণাত্মকতা সবথেকে কম হবে, এবং ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা ধরে হয়েছে 4। ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা 4 ধরে বাকিগুলোকে সব মেজার করা হয়েছে, বাকিগুলোকে এর থেকে কমে যায়। এবং তড়িৎ-ঋণাত্মকতার কোনো ব্যতিক্রম নেই। তড়িৎ-ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে। কেন বাড়ে? আকার ছোট হয়, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আর উপর থেকে নিচে গেলে আকার বড় হয়, একই কাহিনী। অর্থাৎ তড়িৎ-ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে, কেন? আকার ছোট হচ্ছে। যত বেশি আকার ছোট হবে, লাস্টের শেলের শেয়ারকৃত ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব তত কম হবে, আর নিউক্লিয়াসের দূরত্ব যত কম হবে, আকর্ষণ তত বেশি হবে, সুতরাং তড়িৎ-ঋণাত্মকতা বাড়বে। আবার যদি উপর থেকে নিচে যায়, তাহলে আকার বড় হয়। আকার বড় হলে কি হবে? নিউক্লিয়াসের সাথে লাস্টের শেলের ইলেকট্রনের দূরত্ব কমে যাবে, আর ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাবে, আর ইলেকট্রনের দূরত্ব বেড়ে গেলে তোমার আকর্ষণ কমে যাবে, তাই তড়িৎ-ঋণাত্মকতা হবে। গুড। তো সুতরাং আমরা জানি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমতেছে, এবং কেন কমতেছে সেটা ব্যাখ্যা করে ফেললাম। এবং তড়িৎ-ঋণাত্মকতার কোনো ব্যতিক্রম নেই, সুতরাং কোনো সমস্যা নেই। বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, এবং ব্যাখ্যা করতে পারবে। এবং ফ্লোরিন সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল কেন? কারণ বাম থেকে ডানে, সবার ডানে আছে ফ্লোরিন, এবং উপর থেকে নিচে গেলে তোমার সবার উপরে আছে ফ্লোরিন, সুতরাং ফ্লোরিনকে সর্বাধিক তড়িৎ-ঋণাত্মকের জন্য বলা হয়। সবথেকে বেশি তড়িৎ-ঋণাত্মকতা মৌল হচ্ছে ফ্লোরিন। ওকে, তড়িৎ-ঋণাত্মকতা সম্পর্কিত বিষয় গেল। এখন হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি বিষয়টা কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে, আমরা জানি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কাকে বলে, চ্যাপ্টার 2 তে তোমরা পড়ে আসছো, যে স্বাভাবিক চাপে কোনো কঠিন পদার্থ যখন গলতে শুরু করে, তখন সেই তাপমাত্রাকে তার গলনাঙ্ক বলে, আর স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে, তাকে সেই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। চাপটা স্বাভাবিক থাকতে হবে, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপ। স্বাভাবিক চাপ কি 1 অ্যাটম ধরা হয়? 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ, স্বাভাবিক চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, এসটিকে 1 অ্যাটমসফিয়ার ধরা হয়। তো সুতরাং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিষয়টা গেল। এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে আমাদের পর্যায় সারণীতে ভ্যারি করে? বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়? দেখো, পর্যায় সারণীর প্রথম মনে করো কোন একটা পর্যায়ে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন। তো এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর তোমার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিভাবে ভ্যারি করে? দেখো, প্রথম এই তিনটা মৌল হচ্ছে ধাতু, পরেরগুলো এই পটাশ, সিলিকন হচ্ছে অপধাতু, আর এই তিনটা হচ্ছে অধাতু। অপধাতু বা অধাতু মৌলগুলো কখনোই পরমাণু হিসেবে এক্সিস্ট করে না, ওরা অণু হিসেবে এক্সিস্ট করে। আর প্রকৃতিতে কি অবস্থায় আছে? সিলিকন SiN, সিলিকন পলিমার আকারে আছে। ফসফরাস P4 এবং Pn,
লোহিত ফসফরাস এবং শ্বেত ফসফরাস। শ্বেত ফসফরাস P4, এটাতে অণুতে 4টা পরমাণু আছে, আর লোহিত ফসফরাসের একটা অণুতে n সংখ্যক পরমাণু আছে। সালফারের একটা অণুর ভর S8, ক্লোরিন তোমার Cl2 আকারে আছে। তো সুতরাং অধাতব পরমাণু সমূহ কখনোই পরমাণু হিসেবে এক্সিস্ট করে না, অণু হিসেবে এক্সিস্ট করে। আর ধাতু সমূহ পরমাণু হিসেবে এক্সিস্ট করতে পারে, এবং এদের মধ্যে ধাতুর মধ্যে কি আছে? ধাতব বন্ধন। ধাতব বন্ধন। আর অধাতব পরমাণু সমূহের মধ্যে আছে অণু সমূহের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, বুঝছো? মানে অধাতব পরমাণু সমূহ যেহেতু পরমাণু হিসেবে এক্সিস্ট করে না, ওরা কি হিসেবে এক্সিস্ট করে? অণু হিসেবে এক্সিস্ট করে। ওরা অণু হিসেবে এক্সিস্ট করে, এইজন্য অধাতব অণু সমূহ এর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান, এবং আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে এই দুর্বল আকর্ষণ বল বৃদ্ধি পায়। কিন্তু ধাতুর মধ্যে ধাতব বন্ধন শক্তি বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ হচ্ছে ধাতব বন্ধন শক্তি বা ধাতব বন্ধন কাকে বলে? তোমরা অনেকেই বলে থাকো যে দুটি ধাতব পরমাণুর বা দুটি ধাতব অণু একটা ধাতু তার একটা ধাতুর যে আকর্ষণ, কিন্তু তা না। একটা ধাতব খণ্ডে পরমাণু সমূহ যে আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত আছে তাকে ধাতব বন্ধন বলে। যেমন আমাদের এই যে তোমাদের লোহার যে তোমার জিনিসপত্র রয়েছে, জানালা, শিক, স্পোক, বা তোমার হচ্ছে অনেক লোহার জিনিসপত্র, এগুলো দেখবা শুধু লোহা। তো শুধু লোহা তার মানে কি? আয়রন পরমাণুটা পরস্পরের সাথে, পরমাণুগুলো পরস্পরের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত আছে সেটা হলো ধাতব বন্ধন। এবং ধাতব বন্ধন শক্তি বৃদ্ধি পায় আকার ছোট হলে। আকার ছোট এবং সঞ্চারণশীল ইলেকট্রন ঘনত্ব, সঞ্চারণশীল ইলেকট্রন ঘনত্ব বেশি হলে। দুইটা কারণে ধাতব বন্ধন শক্তি বেশি হয়। একটা হলো আকার ছোট এবং সঞ্চারণশীল ইলেকট্রন ঘনত্ব বেশি। এটা চ্যাপ্টার 5 এ আমার যে দুটো ভিডিও আছে ওইখানে দেখবা যে আমরা ধাতব বন্ধন বিষয়ে আলোচনা করেছি, সেটা আমি তোমাদের আজকে লিংক দিয়ে দিব, দেখে নিও। তো আকার ছোট, সঞ্চারণশীল ইলেকট্রন ঘনত্ব বেশি, অর্থাৎ সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের আকার ছোট। আবার দেখো সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আসলে 2টা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আসলে 3টা ইলেকট্রন। সুতরাং ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। সঞ্চারণশীল অর্থাৎ বহিস্থিত অক্ষপথের ইলেকট্রনগুলো ধাতুর মধ্যে আমরা জানি সঞ্চারণশীল অবস্থায় থাকে, অর্থাৎ একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, ধাতব খণ্ডের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে চলাচল করতে পারে, মুভ করতে পারে। এই জন্য ইলেকট্রনগুলোকে আমরা বলি সঞ্চারণশীল ইলেকট্রন। এই সঞ্চারণশীল ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে তার ধাতব বন্ধন শক্তি তত বেশি হবে, আর ধাতব বন্ধন শক্তি যত বেশি হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। অর্থাৎ সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বেশি। ঠিক আছে? এই হলো ধাতব বন্ধন শক্তি দিয়ে ধাতব দুর মধ্যে ধাতব গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তার মানে কি হলো? ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাম থেকে ডানে গেলে বাড়ে, অধাতুর ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কমে। আবার ধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কমে, অধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে বাড়ে। অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্কের বিষয়টা ধাতু এবং অধাতুকে আলাদা করে তোমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। কারো কোনো কোশ্চেন? স্যার আবার একটু বলবেন স্যার, কোন দিকে বাড়ে আর কোন দিকে কমে? ধাতুর ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে বাড়ে কিন্তু উপর থেকে নিচে গেলে কমে, আর অধাতুর ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। অর্থাৎ ধাতুর ক্ষেত্রে যেটা, অধাতুর ক্ষেত্রে তার উল্টাটা। তবে অধাতুর ক্ষেত্রে সিলিকনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, বেশ কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে, বাইরে আসে না। যেমন স্যার পরীক্ষা কি ব্যতিক্রম সহ ব্যাখ্যা করতে হবে? হ্যাঁ, পরীক্ষায় কি ব্যতিক্রম সহ ব্যাখ্যা করতে হবে? না, ব্যতিক্রম ব্যাখ্যা করা তোমাদের ব্যতিক্রম পরীক্ষাতে আসবেই না। তোমাদের শুধু যেমন প্রশ্ন আসতে পারে সোডিয়াম অপেক্ষা অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক বেশি কেন, এই প্রশ্নগুলো আসে। তাছাড়া গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে বন্ধ যেমন কোনো প্রশ্ন আসে না, শুধুমাত্র এই ধরনের প্রশ্নগুলো আসে। তোমরা শুধু এইটুকু জেনে রাখো, ধাতুর ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। অধাতুর ক্ষেত্রে উল্টা, অর্থাৎ বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। মানে অধাতুর ক্ষেত্রে দুর্বল অণু হিসেবে বিরাজ করে, অধাতুগুলো অণু হিসেবে বিরাজ করার কারণে ওদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। আর আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আকর্ষণ, এই দুর্বল আকর্ষণ বলটা বৃদ্ধি পায়। মানে আণবিক ভর যত বেশি হবে তার দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তত বেশি হবে, এই জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। যেহেতু উপর থেকে নিচে গেলে আণবিক ভর বৃদ্ধি পায়, সেই জন্য ওদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়।
আর বাম থেকে ডানে গেলে এদের অধাতব ধর্ম কমে যায়, অধাতব ধর্ম বেড়ে যায়। অধাতব ধর্ম বেড়ে যাওয়ার কারণে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। এটাই হচ্ছে বিষয়। আর কারো কোনো কোশ্চেন আছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পর্যন্ত বললাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তো এখানে P4 S8 এগুলা কি একটু বলতে পারবেন? কোনটা? P4 এই যে স্যার P4 হচ্ছে শ্বেত ফসফরাস হচ্ছে P4, অর্থাৎ ফসফরাসের একটা অণুতে 4টা ফসফরাস পরমাণু থাকে। যেমন সালফারের একটা অণুতে 8টা সালফারের একটা অণুতে 8টা সালফার পরমাণু থাকে। ক্লোরিনের একটা অণুতে 2টা পরমাণু থাকে। অর্থাৎ ওরা এইভাবে প্রকৃতিতে অণু হিসেবে বিরাজ করে, পরমাণু হিসেবে বিরাজ করে না। এটা হচ্ছে বিষয়। আর লোহিত ফসফরাসের একটা অণুতে n সংখ্যক পরমাণু ফসফরাস থাকে। এই জন্য লোহিত ফসফরাসটা কম, ওটা না দেখালেও চলবে। তোমরা শুধু P4 মনে রাখবা, আর কিছু লাগবে না। P4S8 Cl2। আর Si অণু, Si n সংখ্যক, অর্থাৎ একটা সিলিকন এরকম 4টা সিলিকন প্রথমে থাকে। এইটাও 4টা সিলিকন, এটাও 4টা সিলিকন, এটাও 4টা সিলিকন। এইভাবে তোমার বিশাল এই সিলিকন অণু অর্থাৎ পলিমার করে থাকে, পলিমার অণু হিসেবে থাকে। বিশাল পলিমার অণু হিসেবে থাকার কারণে সিলিকনের গলনাঙ্ক সবথেকে বেশি এই পর্যায়ে। এই পর্যায়ে সিলিকনের গলনাঙ্ক সবথেকে বেশি, ধাতুগুলোর গলনাঙ্ক অত বেশি না। সবথেকে সিলিকনের গলনাঙ্ক অনেক বেশি। সবথেকে বেশি কঠিন মৌল কোনটা জানো? ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে সবথেকে কঠিন মৌল, ঠিক আছে? ওর গলনাঙ্ক সবথেকে বেশি। ডায়মন্ড, কার্বনটাও এরকম পলিমার আকারে থাকে। আর কার্বনের নিচে সিলিকন, কিন্তু সিলিকনটা এইভাবে থাকে। ওকে, তোমাদের তাহলে ডায়মন্ডটা স্যার কেলাসের দিকে গেছে না? হ্যাঁ, কেলাস, সিলিকন ডাইঅক্সাইড কেলাস আকারে ওইগুলো থাকবে। তোমার হলো আয়নিক বন্ধন যখন চ্যাপ্টার 5 এ আমরা পড়ব। ওকে, তোমাদের লেস দেন 1 মিনিট, সুতরাং ভালো আছে, সবাই ভালো থাকো আর বাড়িতে থাকো, ঠিক আছে? কেউ বাইরে যেও না, যেহেতু এই দুর্যোগ মুহূর্তে সবাই ভালো থাকো।